মোহনবাগানের আর কোনো নতুন আপডেট নেই, তাই আজকের ভিডিওটা টোটালি আলোচনা করব ভারতীয় টিমের আগামীকালের খেলাটা নিয়ে। বিশেষ করে কুয়েত টিমটা নিয়ে আজকে কিছু আলোচনা করব। প্রথমত, ভারতীয় টিমের কাছে একটা মরণবাচন ম্যাচটা যে কোনোভাবে জিততেই হবে। সুনীল ছেত্রীর বিদায় ম্যাচ, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কালকে 3 পয়েন্ট নেওয়াটা। 3 পয়েন্ট নিতে পারলে আমাদের পরের রাউন্ডে যাওয়াটা অনেকটা সুবিধে হয়ে যাবে, কিন্তু বিষয়টা অতটা সহজ হবে না। কুয়েতের টিমের সঙ্গে আমাদের যে প্রবলেমটা বারবার ফেস করতে হবে সেটা হচ্ছে মেনলি ওদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা। ওরা আমাদের থেকে অনেক বেশি লম্বা চওড়া, এবং ওদের মেনলি ওদের প্লেয়াররা মধ্যে একটা বন্ডিং আছে, বা যেটা আমাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল, আমরা বেশি দিন প্র্যাকটিস পাচ্ছিলাম না, ফলে আমরা মাঠে খেলতে নামলে মিস পাস, আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম এগুলো দেখা যাচ্ছিল। কুয়েত টিমটার মধ্যে কিন্তু এই প্রবলেমগুলো নেই। কুয়েত টিমের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা পাসিং ফুটবল বা কম্বিনেশন প্লে, এগুলো কিন্তু অনেক বেটার ভারতীয় টিমের থেকে। ওদের সব থেকে বড় অ্যাডভান্টেজ কিন্তু ওদের ডিফেন্স লাইন ভীষণ মজবুত। এবং লাস্ট যখন কুয়েতের সঙ্গে আমাদের খেলা হয়েছিল তখন এটা দেখা গেছিলো আমরা যে গোলটা পেয়েছিলাম সেটা কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে পেয়েছিলাম। তাই আমার ধারণা এই ম্যাচেও কিন্তু আমাদের কাউন্টার অ্যাটাক করে গোল তোলার চেষ্টা করতে হবে। ডাইরেক্টলি গিয়ে ওদের ডিফেন্স লাইন ভাঙাটা আমাদের ক্ষেত্রে মুশকিল হবে। হ্যাঁ, স্কিল বলুন বা পাসিং বলুন, এগুলোতে আমরা এগিয়ে থাকলেও 1:1 কিন্তু ওরা বডি ওয়েটে আমাদেরকে বিশাল বড় টক্কর দিয়ে দিচ্ছে। এই প্রবলেমটা কিন্তু আমাদের ফেস করতে হবে কুয়েতের বিরুদ্ধে। আর কুয়েতের অ্যাটাকের কথা বললে ওরা কিন্তু মেনলি উইং নির্ভর খেলে, দুটো উইংকে কাজে লাগানোর চেষ্টা করে এবং সেই উইং দিয়ে অ্যাটাকটা তোলার চেষ্টা করে। তো এদিকটা আমাদের মাথায় রাখতে হবে। ওদের উইং প্লেটাকে যদি কোনোভাবে নষ্ট করতে পারি তাহলে ওদের কিন্তু যে থ্রেটটা আমাদের ক্রিয়েট করবে সেই থ্রেটটা অনেকটাই আমরা এলিমিনেট করে দিতে পারবো যদি আগে থেকেই ওদের উইং প্লেগুলোকে নষ্ট করে দিতে পারি। মেনলি ভারত বলুন, আফগানিস্তান বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, এই ধরনের টিমগুলোর ক্ষেত্রে যেটা দেখা যায় যে মিস পাসের সংখ্যা প্রচুর থাকে। এখন ভারতীয় টিম এদের থেকে কিছুটা হলেও বেটার, কারণ তাদের মিস পাসের সংখ্যাটা খানিকটা কম। তবুও প্লেয়ারদেরকে একটা প্লেয়ারকে পাস বাড়লে তাকে 1 পা 2 পা এগিয়ে পিছিয়ে ধরতে হয়। কিন্তু কুয়েত টিমের ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা অনেকটা অ্যাডভান্টেজিয়াস, কারণ তাদের প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার। ফলে ওদের ক্ষেত্রে মিস পাস হওয়ার সম্ভাবনাটাও খুব কম। তাই ওদের থেকে বল কাড়া এবং সেই বলটা কাড়ার পর ফার্দার অ্যাটাকে যাওয়া, এইটা করতে গিয়ে কিন্তু ভারতীয় টিমকে অনেক কাঠখড় পোয়াতে হবে। এখন কোচের দিক দিয়ে বিচার করলেও কিন্তু ওদের কোচের প্রোফাইল অনেক বেটার। পর্তুগাল টিমের অনেক বয়সভিত্তিক ডিভিশনে এসে কোচিং করিয়েছে, এমনকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার আন্ডারে কোচিং করেছে, খেলেছে তার কোচিংয়ে। তো ফলে এক্সপিরিয়েন্স প্রচুর আছে, এবং কোচের ট্যাকটিক্যাল বলুন, কোয়ালিটির দিক দিয়ে বলুন, ওদের কোচ কিন্তু অনেকটাই এগিয়ে। তো সেটাও আমাদের কিছুটা কিন্তু চাপে ফেলতে পারে। তবে এটা বলাই যেতে পারে এই ভরা গ্যালারির সাপোর্ট নিয়ে ইন্ডিয়া টিমটা বিশেষ করে কোনোদিন খেলেনি। ফলে তারা একটা এক্সট্রা মোটিভেশন পাবে, এবং উল্টোটাও হতে পারে। কিন্তু এটা আমার একটা চিন্তারও জায়গা রয়েছে, কারণ অনেক প্লেয়ারই এই ভরা গ্যালারি বা এত হাজার হাজার দর্শকের চিৎকারের সামনে বা সাপোর্টের সামনে খেলেনি। এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে খেলতে পারলে কিন্তু এটা বিশাল অ্যাডভান্টেজের ব্যাপার। আর এটার সঙ্গে যদি অ্যাডজাস্ট করতে না পারে তাহলে কিন্তু আবার নার্ভাস হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে, বা বলতে পারেন অতিরিক্ত চাপ নিয়ে খেলা ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা মোহনবাগানে খেলে এবং তাদের অভিজ্ঞতা আছে ভরা গ্যালারির সাপোর্ট নিয়ে কীভাবে খেলতে হয়। আর যারা মোহনবাগানের প্লেয়ার নয়, বাকি যারা রয়েছে তারাও জানে যে তারা অপোনেন্ট হিসেবে এখানে খেলে গেছে, যে কীরকম একটা পরিবেশ থাকে এখানে। তবে আমার ধারণা এই পরিবেশটা ভারতীয় টিমকে কিন্তু বিশাল সাহায্য করবে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় যে ম্যাচটার জন্য, সেটা হচ্ছে যে এটা সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ। একটা বিশাল অধ্যায় শেষ হতে চলেছে ভারতবর্ষের ফুটবলে। এবার তার সঙ্গে একটা বড় প্রশ্ন সবার মনে উদয় হতে শুরু করেছে, সেটা হচ্ছে যে সুনীল ছেত্রীর পর কে? ওই লেভেলের স্ট্রাইকার বলুন, ওই লেভেলের প্লেয়ার বলুন, ওই লেভেলের ফিনিশার বলুন, এই মুহূর্তে কিন্তু ভারতীয় টিমে নেই। ভারতকে আবার একজন এরকম লেজেন্ডারি প্লেয়ারকে আবিষ্কার করতে হবে তাদের নিজেদেরই ভাড়ার থেকে, যে এই যে ইউথ টিম আছে আমাদের, যে সব মিলিয়ে বয়স ভিত্তিক টিম আছে, তার মধ্যে থেকেই কাউকে খুঁজে বার করতে হবে যে সুনীল ছেত্রীর জায়গাটা নেবে। যদিও ছাংতে বলেছে যে সে সুনীল ছেত্রীর অভাব
পূরণ করবে বা অভাব বোধ হতে দেবে না, এরকম একটা কথা সে বলেছে। তো দেখা যাক, সেটা সময় বলবে, সেটা আগে থেকে প্রেডিক্ট করাটা খুবই মুশকিল। এবং আমরা যতই ক্লাব ফুটবল নিয়ে মাথামাতি করি না কেন, ভারতীয় ফুটবলের আসল বেসটা কিন্তু দাঁড়িয়ে আছে ভারতীয় ফুটবল টিমের ওপর। তো এই ফুটবল টিমকে আমাদের সাপোর্ট করতে হবে এবং এদের খেলাও একইভাবে এনজয় করতে হবে, একইভাবে এদের জন্য গলা ফাটাতে হবে। তা না হলে কিন্তু আমাদের আলটিমেটলি ক্লাব ফুটবলেরও ক্ষতি হতে চলেছে। যতদিন না পর্যন্ত আমাদের ভারতীয় টিম একটা ভালো জায়গায় পৌঁছচ্ছে, আমাদের ক্লাব ফুটবলের সেরকম উন্নতি বা বিদেশ থেকে ভালো প্লেয়ার এসে ক্লাবগুলোকে সমৃদ্ধ করবে সেই সুযোগও কমে যায়। এবার মোহনবাগানকে নিয়ে দু একটা কথা বলে ভিডিওটা শেষ করব। একটাই মাত্র বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হুগো বুমোস। কারণ হুগো বুমোসকে নিয়ে আমি এখনও কমেন্ট পাই, অনেকেই লেখেন যে হুগো বুমোসকে ছাড়া ঠিক হচ্ছে না। তাদেরকে আমি একটাই কথা বলবো, দেখুন হুগো বুমোসকে ছাড়া ঠিক হচ্ছে না আমরা সবাই জানি, এবং মোহনবাগান ম্যানেজমেন্টও জানে যে হুগো বুমোসের মতো প্লেয়ার থাকাটা খুব জরুরি টিমের জন্য বা বিশাল ইম্প্যাক্টফুল প্লেয়ার। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় দাঁড়িয়ে হুগোকে নিয়ে ডিসিশনটা নেওয়া হচ্ছিল না। কিন্তু যখন হুগো নিজেই ক্লাব ছাড়তে চাইছে এবং হুগো যখন নিজে থেকে রিলিজ চেয়ে নিয়েছে, তারপর হুগোকে রাখা মানে কিন্তু হুগোর 100% আমরা পাবো না। কারণ হুগোর সেই ডেডিকেশন লেভেলটা হুগো আর আমাদের হয়ে দেখাতে পারবে না, কারণ সে মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে নিয়েছে ক্লাব ছাড়ার। তো সেক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়াটাই বেটার অপশান বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ ফুটবলটা একটা টিম গেম এবং প্রত্যেকটা প্লেয়ারের 100% দিয়ে টিমের সঙ্গে একটা এক সুতোয় নিজেদের বাঁধতে হয় এবং সকলকে একইভাবে ঝাঁপিয়ে পড়ে 100% দিয়ে লড়াই করতে হয়। সেখানে যদি কোনো একজন প্লেয়ারের টিমের প্রতি দায়বদ্ধতা না থাকে বা সে যে কোনো কারণবশতই যদি সেই দায়বদ্ধতাটা নিজের মধ্যে খুঁজে না পায় বা হারিয়ে ফেলে, তাহলে তার এফেক্ট কিন্তু পুরো টিমের ওপর পড়ে এবং সেটার রেজাল্টেও পড়ে। তো সেই কারণের জন্যই আমার মনে হয় যদি হুগো থাকতে না চায়, তাকে জোর করে রেখে কোনো লাভ নেই। তো এই ভিডিও এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।